দর্শক আমন্ত্রণ রাতের দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। বিইআরসির সঙ্গে বৈঠকের পর এলপি গ্যাস ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, কমেনি জনভোগান্তি। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার ঘটনায় স্ত্রীর মামলা, আসামি অজ্ঞাত, তদন্ত শুরু পুলিশের। নির্বাচনে 200 পর্যবেক্ষক পাঠাবে ইইউ, সিইসির সঙ্গে সাক্ষাৎ, ইসিতে আরও 174 জনের আপিল। দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 7 ডিগ্রিতে, চলতি মাসে আরও কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস। দর্শক দীপ্ত সংবাদে এছাড়াও যা থাকছে: সাতক্ষীরায় লবণাক্ত পানিতে ধ্বংস হচ্ছে জীবন জীবিকার উপকরণ ও উৎস, বাড়ছে রোগ ব্যাধি, বাড়িঘর ছাড়ছেন এলাকাবাসী। এবারে পুরো আয়োজন। সারা দেশে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে বৈঠক শেষে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এদিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গত কয়েকদিন ধরেই গ্যাস সরবরাহ কম থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে পুরোপুরি বন্ধ রাখেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকাল থেকে নারায়ণগঞ্জের কোনো দোকানে পাওয়া যাচ্ছে না এলপি গ্যাস। চরম ভোগান্তির মধ্যে পড়েছে সাধারণ মানুষ। গ্যাস কিনতে এসে দেখি দোকান বন্ধ, হয়রানি হচ্ছি। 800 টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না, এখন দোকানও বন্ধ। তো আমরা রান্না করে খাবো কি? সরকারের কাছে আবেদন আমার কাছে, সরকারি যে রেট এই রেটে যাতে সবাই দোকানে সেল করে এবং যাতে আমরা গ্যাস অ্যাভেলেবেল পাই। আমরা দোকানে গ্যাস নিয়ে গেলে গ্যাসের দাম 2000, 1800 এরকম কিনতে হয়, কিন্তু আমরা এই টাকাটা কই থেকে আমরা ম্যানেজ করি? মাল দিতে পারতেছেন না, কারণ ওদের হইল গিয়ে বর্তমানে 37টা কোম্পানি ছিল। এই 37টা কোম্পানির মধ্যে 5-6টা কোম্পানি গ্যাস দিতে পারে, আর গুলি দিতে পারেন। আপনারা গ্যাস দিয়ে আপনারা বন্ধ করবেন কেন? আপনারা যদি না দেন আমরা কি করবো? আমরা কি কাস্টমারের সাথে কি মারামারি করবো? ময়মনসিংহের বাজারেও বন্ধ রয়েছে সব ধরনের এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির কার্যক্রম। দোকানিরা বলছেন তারা ডিলারদের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না। লক্ষ্মীপুর জেলার গ্যাস স্টোরগুলোতে পর্যাপ্ত সিলিন্ডার থাকলেও খুচরা বিক্রয় কেন্দ্রগুলোতে গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। বিপণনকারীরা বলছেন কেন্দ্র থেকে বেচাকেনা বন্ধ থাকায় খুচরা বাজারে বিক্রি করতে পারছেন না তারা। রাঙামাটিতেও একই অবস্থা, বাজারে এলপি গ্যাস সিলিন্ডার বন্ধ। এদিকে গ্যাস সংকটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহক ও হোটেল রেস্তোরাঁর মালিকরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বির হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার তেজগাঁও থানায় অজ্ঞাত 3 থেকে 4 জনকে আসামি করে মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী। পুলিশ বলছে প্রশাসনের প্রাণনাশের আশঙ্কার কথা আগে থেকে স্ত্রীকে জানিয়েছিলেন মুসাব্বির। বিভিন্ন বিষয় মাথায় রেখেই তদন্তে নেমেছে পুলিশ। বুধবার রাত 8টার দিকে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের পাশে স্টার কাবাবের গলিতে হঠাৎ গোলাগুলির শব্দ পায় এলাকাবাসী। গুলির শব্দের পর অন্তত 2 জনকে দৌড়ে চলে যাওয়ার চিত্র ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। এই গোলাগুলিতে নিহত হন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। গুলিবিদ্ধ হন তার সাথে থাকা কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ। প্রত্যক্ষদর্শীরা জানান মুসাব্বিরের বুকে কয়েকটি গুলি লাগে, অপর গুলিটি লাগে মাসুদের পেটে। এ সময় পানি খেতে চান মুসাব্বির। এখানে যখন গুলি দেখাইছে না, তখন করতেছে বলতেছে আমি পানি খাবো, আমার একটু পানি দাও মা, আমি আর বাঁচবো না বলে দোকান থেকে পরে আমরা কয়েকজনে মিলে পানি আইনা মুখে দিচ্ছি। এই জায়গাতে গুলি করার পরে মুসাব্বির ভাই এই জায়গায় মানে উনি সেভ করার জন্য এই জায়গায় ছিল। তো সেভ করার মানে এদিক দিয়ে একটা হুন্ডা আছে না, এদিক দিয়ে গুলি করছিল, পরে গুলিটা লাগে না লাগানো মুসাব্বির ভাই এদিক দিয়ে দুধ দিয়ে মানে ওদিকে যাবে। এই জায়গায় গুলি করছে, 4টা গুলি করছে, 4টা গুলি মানে বুকে লাগছে। বৃহস্পতিবার নিহত স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা 3 থেকে 4 জনকে আসামি করা হয়েছে। প্রায় সময় বলতো যে দেখবা আমার কিন্তু হুট করে মেরে ফেলবে, আমার কিন্তু অনেক শত্রু হয়ে গেছে। কারা করেছে বা কিভাবে হয়েছে এটা নির্দিষ্টভাবে আমাদের পক্ষে বলা সম্ভব না। এটা আইন
কর্তৃপক্ষ যারা আছেন তারা সুষ্ঠুভাবে বের করবেন, বিচার করবেন, আমরা এটাই আশা করি। পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, নিহত মুসাব্বির মৃত্যুর আগে স্ত্রীকে জানিয়েছিলেন তার অনেক শত্রু রয়েছে এবং তিনি প্রাণনাশের আশঙ্কা করছিলেন। ভিকটিম তার স্ত্রীকে তার অনেক শত্রু এই ব্যাপারে বলে আসছে এবং যে কোনো সময় তার হয়তো কোনো ক্ষতি হয়ে যেতে পারে এরকম আশঙ্কা তিনি তার স্ত্রীর কাছে দেখিয়েছিলেন। কোন অবস্থার প্রেক্ষিতে ঘটনাটি ঘটেছে এই বিষয়টি খুঁজে বের করার চেষ্টা আমাদের চলমান। আমাদের পাশাপাশি আমাদের ডিবি টিমও কাজ করে যাচ্ছে, র্যাবও কাজ করে যাচ্ছে। তিনি জানান, বিভিন্ন বিষয়কে মাথায় রেখে হত্যার ঘটনা তদন্ত করা হচ্ছে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদী ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এখনও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তবে এতে সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। সালাউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর ঘিরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। গতকালকের ঘটনাও তারই অংশ। এটা হতে পারে পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু কিছু ষড়যন্ত্র এখনো তারা চালু রেখেছে, যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে, কণ্ঠকাঠিন্য করতে পারে, গণতন্ত্রের উত্তরণের পথটাকে সহজতর না করতে পারে। কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। সরকারকে বেকায়দায় ফেলতে মুসাব্বির হত্যার মতো লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটনা হচ্ছে। তাই এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি নেতা আজিজুর রহমান ওরফে মুসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার শোক জানিয়ে এক বিবৃতিতে তিনি একথা জানিয়েছেন। তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, দেশে পরিকল্পিতভাবেই অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে। এই ধরনের সহিংসতা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে সব ধরনের সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। পর্যায়ক্রমে 200 পর্যবেক্ষক পাঠাবে ইইউ। বৃহস্পতিবার সিইসির সঙ্গে দেখা করে একথা জানিয়েছে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন। সিইসি জানিয়েছেন, আর কোনো পাতানো নির্বাচন হবে না, সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। এদিকে ইসিতে আপিলের চতুর্থ দিনে আবেদন জমা পড়েছে 174টি। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবসের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। তারা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সাথে সাক্ষাৎ করেন। পরে ইইউ প্রতিনিধি দলের প্রধান জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ইইউ সব ধরনের সহযোগিতা দেবে। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। বাংলাদেশে যাতে অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়, সেজন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে ইইউ। এর আগে ইসিতে সংক্ষুব্ধদের আপিল কার্যক্রম পরিদর্শনে গিয়ে সিইসি বলেন, দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না, এজন্য রাজপথে নামারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে নামারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন দেশে ইনশাল্লাহ হবে না। ইসিতে আপিলের চতুর্থ দিন নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরও দীর্ঘ লাইন দেখা গেছে সংক্ষুব্ধ ব্যক্তিদের। ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ যেমন রয়েছে, সেই সাথে স্বতন্ত্র প্রার্থীদের 100% স্বাক্ষর তালিকা জমা দেওয়ার নিয়ম বাতিলের দাবি জানান কেউ কেউ। একটা দল নিবন্ধন পাইতে গেলে গোটা বাংলাদেশে 20,000 প্রার্থী সমর্থন লাগে লোকের, অথচ আমি একজন স্বতন্ত্র প্রার্থী, আমার একার লাগবে 5,500-6,000। এটা টোটালটা একটা বৈষম্যমূলক একটা আইন। এই 3 জন ব্যক্তি এখানে সাইন দিয়েছিল, তাদের বিষয়ে তাদের সরাসরি বাড়ি থেকে হুমকি দেওয়া হচ্ছে যে নির্বাচনের পর আমরা আপনাকে দেখে নিব। ভোট বাছাইয়ের দিন আমার সাথে বৈষম্য করছে। আমার দিচ্ছে 11:30 মিনিটে টাইম, রিটার্নিং অফিসার 10টায় রিটার্ন, কোনো চিঠিও দেয় নাই, কোনো যোগাযোগ করে নাই। আমাদেরকে খোঁড়া অজুহাতে আমার প্রার্থিতা বাতিল করেছে।
চতুর্থ দিনের 174টি সহ আপিলের সংখ্যা বেড়ে হয়েছে 469। 9 জানুয়ারি শেষ হচ্ছে আপিল গ্রহণ। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। নতুন 135টি সহ মোট 295টি ওষুধ অত্যাবশ্যকীয় ঘোষণা করে দাম বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী মোহাম্মদ সাইদুর রহমান। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেছেন, একটি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়ন করা হয়েছে, যেখানে 295টি ওষুধের নাম রয়েছে। এই তালিকায় আরও 2-1টি ওষুধ যুক্ত হতে পারে। তালিকায় অন্তর্ভুক্ত ওষুধগুলো সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করতে হবে, তবে এজন্য সময় বেঁধে দেওয়া হবে বলেও জানিয়েছেন সাইদুর রহমান। এই অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাভুক্ত ওষুধগুলোর সবগুলোর মূল্য সরকার কর্তৃক নির্ধারিত হবে এবং এই নির্ধারিত মূল্যের বাইরে যারা আছেন তাদেরকে এই মূল্যে পর্যায়ক্রমে আসতে হবে। যারা উপরে আছেন তাদেরকেও নেমে আসতে হবে, যারা নিচ থেকে যাবেন তারা ইচ্ছা করলে উপরে উঠতে পারেন অথবা থাকবেন না। পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। শীতে কাবু ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা নেমেছে 7 ডিগ্রি সেলসিয়াসে। ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। কুড়িগ্রামে হিমেল বাতাসের সঙ্গে কনকনে ঠান্ডা। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে যাচ্ছেন না। ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা গাইবান্ধা। গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। এতে বেশি বিপাকে পড়েছে মাঠে ঘাটে কাজ করা কৃষক, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগ নিয়ে ভর্তি হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ। পঞ্চগড়ের উপর দিয়ে প্রভাবিত হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে, সহসাই কমছে না শীত। এ মাসেই আরও কয়েকটি শৈত্যপ্রবাহ হতে পারে। আগামী 2-3 দিন দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোনো কোনো জেলায় মৃদু থেকে মাঝারি শীত অনুভূত হবে। ক্যালেন্ডারের পাতা এখন জানুয়ারি। মাঘের হাড় কাঁপানো ঠান্ডার সাথে হিমেল হাওয়ায় বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন। এই শীত যেন মরণ কামড় হয়ে দাঁড়িয়েছে খেটে খাওয়া মানুষের জীবনে। তীব্র ঠান্ডায় থমকে গেছে অনেকের উপার্জনের চাকা। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। তবুও ভোরের হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করেই জীবিকার তাগিদে পথে নামছেন শ্রমজীবী মানুষ। এই গেঞ্জি গায়ে দিয়েছি, জুতো পায়ে দিয়েছি, মোজা পরেছি, প্যান্ট পরেছি, খোলে উপরে লুঙ্গিন পরেছি, তাও ঠান্ডা একটি না। শীতে গাড়ি চালানো সম্ভব হয় না। বিগত কয়েক বছরের ভিতরে মানে এবার একটু শীত বেশি আর কি। প্রচুর পরিমাণে কুয়াশা এবং কনকনে শীত, মানে এই শীতটা আসলে সহ্য করার মতন না। আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর, রাজশাহী, খুলনা, যশোর ও মৌলভীবাজার সহ 10 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় তাপমাত্রা 12.9। কুয়াশার চাদরে সূর্য দেখা না মেলায় দিনভর অনুভূত হচ্ছে হাড় কাঁপানো শীত। শনিবার থেকে ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলে শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বর্তমানে যে অবস্থা বিরাজ করছে সেটা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এর মধ্যে আগামী 24 ঘন্টা পরে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সেক্ষেত্রে শীতের তীব্রতা, রাতের তাপমাত্রা কমতে পারে, সেক্ষেত্রে শীতের তীব্রতা আরেকটু বাড়তে পারে। এবং আমরা আরও দেখছি যে 72 থেকে 48 ঘন্টা পর দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের কারণে ঘন কুয়াশা কিছুটা কমে বেড়েছে বাতাসের তীব্রতা। ফলে দেশের মানুষকে আরও কিছুদিন তীব্র শীতের ধকল সইতে হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত সাতক্ষীরার জনজীবন। লবণাক্ত পানিতে ধ্বংস হচ্ছে জীবন জীবিকার উপকরণ ও উৎস, বাড়ছে রোগ ব্যাধি। এ অবস্থায় জন্মভিটা ছাড়তে বাধ্য হচ্ছেন অনেকেই। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই মূলত প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের তাণ্ডবে সাতক্ষীরার কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে প্রায়ই ভাঙন দেখা দেয়। এতে লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করে, যা খাবার পানি, খাদ্যপণ্য ও গাছগাছালিতে নেতিবাচক প্রভাব ফেলে। এই অবস্থায় ঝুঁকিতে পড়েছে জনস্বাস্থ্য। অবদার বাঁধ ভেঙে যাইয়ে লবণ পানির কারণে আমাকে মাছ, পুকুর যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। খুব পানি, রাস্তাঘাট নেই, কোনো মতে চাঁদ দিয়ে একটু যাতায়াত ব্যবস্থা করে নিছি। উপকূলের বাসিন্দারা বলছেন, লোকালয়ে ঢুকে পড়া লবণাক্ত পানি ফলদ ও বনজ গাছ ধ্বংস করে দিচ্ছে।
বাঁচতে পারছে না মাছ ও জলজ প্রাণী। লবণাক্ত পানি ব্যাপকভাবে কৃষির ক্ষতি করছে। আগে যেমন আমরা পুকুরের পানি পান করতাম, এখন পুকুরের পানি লবণাক্ততার কারণে পুকুরের পানি আর কিন্তু পাওয়া যায় না। ধান পান যখন লাগাইতো তখন ফসলাদি হতো, বা মাছ শাক মারতো, নদীতে মাছ শাক পাওয়া যেত, মাছ কোনো পাওয়া যেত, এখন তো তা মেলে না। কৃষি অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাতক্ষীরা, খুলনা ও আশপাশের অসংখ্য মানুষ অর্থনৈতিক অসচ্ছলতার মধ্যে পড়ে গেছে। জীবিকার তাগিদে তারা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে। এক হিসাবে দেখা গেছে 2020 সালে সাতক্ষীরার প্রতাপনগর ইউনিয়নে 50,000 মানুষ বসবাস করলেও বর্তমানে তা 40,000-এর নিচে নেমে গেছে। এখানকার যে সমস্ত লোকজনগুলো ছিল তারা সব এখান থেকে চলে গেছে, তারা আদৌ আর আসতে পারবে না। কিছু লোক আসছে, তাদেরও বসবাস করা খুবই কষ্টকর। কালবন্ধু যে নদীতে মাছ ধরবো তাই বিছিয়ে নিয়ে যায়, সংসারটা কোনো রকম চলে। স্কুলে আগে মানে এখন 500-র মতো ছেলেপেলে আছে, আগে অনেক ছাত্রছাত্রী ছিল, ডবল ছিল। পরিবেশবাদীরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণেই মূলত এই অবস্থা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় দরকার জাতীয় নীতিমালা। উপকূলের বারবার 3-4টে অভিজ্ঞতা প্রত্যেক বছরে যে মানুষগুলো এখান থেকে মাইগ্রেট হতে বাধ্য হচ্ছে, তাদের কিন্তু অর্থনৈতিক বিপর্যয় নেমে আসছে তাদের জীবনে। এখান থেকে যদি তাদেরকে বের করে আনতে হয় তাহলে সেটা সরকারি উদ্যোগ ছাড়া সম্ভব নয়। কিন্তু আমরা আমাদের জাতীয় বাজেটে উপকূলকে ঘিরে আলাদা কোনো বরাদ্দ আমরা দেখি না। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারের উদ্যোগ চলমান রয়েছে বলে জানায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। জলবায়ু পরিবর্তন জনিত কারণে যে সমস্যাগুলো হচ্ছে এগুলোর সাথে অ্যাডাপ্ট করে এগুলো কিভাবে মোকাবেলা করা যায়, আসলে সরকারি এবং বেসরকারি প্রচেষ্টা সেই উদ্যোগগুলি গ্রহণ করছে। আর আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উপকূলীয় অঞ্চলগুলোতে দুর্যোগ প্রশমন করার জন্য কিছু তাল বীজ রোপণেরও আমরা উদ্যোগ নিয়েছি। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের মানুষ ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই অবস্থায় দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। গুম খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। এই মামলার অন্যতম আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী 14 জানুয়ারি দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চ এই দিন ঠিক করে। জানা গেছে মামলার তদন্ত কর্মকর্তার কাছে এরই মধ্যে আসামি জিয়াউল হাসানের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন ইকবাল করিম ভূঁইয়া। বৃহস্পতিবার বিষয়টি জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই ডিসচার্জ পিটিশনে তারা বলার চেষ্টা করেছেন যে যে অভিযোগগুলো প্রসিকিউশন থেকে আনা হয়েছে জিয়াউল হাসানের বিরুদ্ধে সেগুলো আসলে আনসাবস্টেন্সিয়েটেড এবং এগুলো আসলে যে সাক্ষ্য প্রমাণ রয়েছে সে সাক্ষ্য প্রমাণ দ্বারা সমর্থিত নয়, এই কারণে তারা ডিসচার্জ প্রার্থনা করেন। এর জবাবে চিফ প্রসিকিউটর শুনানি করেছেন এবং তিনি দেখিয়েছেন যে কিভাবে প্রসিকিউশনের যে সাক্ষ্য প্রমাণ রয়েছে সেই সাক্ষ্য প্রমাণগুলো দিয়েই জিয়াউল হাসানের বিরুদ্ধে যে 3টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে এই সুনির্দিষ্ট অভিযোগগুলো প্রসিকিউশনের দাবি মতে প্রতিষ্ঠিত করা যায়। যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে ভিসা বন্ড বা জামানত আরোপের 38 দেশের তালিকায় বাংলাদেশের নাগরিকদের যুক্ত করার বিষয়টি দুঃখজনক বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। যারা ওখানে ওদের সোশ্যাল সিস্টেম থেকে এভাবে গিয়ে পয়সা নেয় তাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সর্বাধিক। তাহলে তারা যদি কিছু দেশের উপর এরকম নিষেধাজ্ঞা আরোপ করে সেটা প্রতি বাংলাদেশ থাকবে, এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে না। অবশ্যই দুঃখজনক, অবশ্যই কষ্টকর আমাদের জন্য, কিন্তু এটা অস্বাভাবিক না। গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত 10টি গুদামের বিপুল পরিমাণ ঝুট। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট প্রায় 3 ঘন্টার প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানিয়েছে গাজীপুর মহানগর দেওয়ালিয়ার বাড়ির কাঁঠালতলা এলাকায় আরিফ মুন্সির ঝুটের গুদাম থেকে বিকেল 4টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন আশপাশের গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি। নারায়ণগঞ্জে কাঁচপুর ব্রিজের নিচে টিকে গ্রুপের তেলের ট্যাঙ্কের একটি পাইপ ফেটে গেছে। এতে বিপুল পরিমাণ তেল সড়কে ছড়িয়ে পড়েছে। তেলের কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় যানবাহন চলাচল ব্যাহত হয় এবং এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে
ঘটনাস্থলে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় যানবাহন চলাচল সীমিত রাখা হয়েছে। তেল অপসারণ এবং পাইপ মেরামতের কাজ চলমান রয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জাহাজ থেকে তেল নামানোর সময় সরবরাহকারী পাইপ ফেটে ভোজ্য তেল রাস্তায় ছড়িয়ে পড়েছে। চট্টগ্রামে অবৈধ দখলে থাকা মডার্ন স্টিল মিলস উচ্ছেদ করে তা চা বোর্ডের ৬৫ শতক জায়গা উদ্ধার করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে মহানগরীর বাইজিত এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুসাইন মোহাম্মদের নেতৃত্বে পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। চা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ২০০৮ সালে চা বোর্ডের ৬৫ শতক জায়গা মডার্ন স্টিল মিলস ও রতনপুর স্টিল মিলসকে ভাড়া দেওয়া হয়েছিল। চুক্তি অনুযায়ী ২০২২ সালের পর উক্ত জায়গা খালি করে দেওয়ার জন্য ভাড়াটিকে পত্র দেওয়া হয়, কিন্তু ভাড়া চুক্তির মেয়াদ শেষ হলেও ভাড়াটিয়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে ৬৫ শতক জায়গা দখল করে রাখে। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহতের ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিভিন্ন শহর। বিক্ষোভকারীদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই ৩৭ বছর বয়সী রেনি নিকোল গুড নামের ওই নারীকে হত্যা করা হয়েছে। তবে ট্রাম্প এবং তার কর্মকর্তারা বলছেন, নিহত নারী একজন সহিংস দাঙ্গাবাজ। তিনি অভিবাসন বিরোধী অভিযান চলাকালে কর্মকর্তাদের গাড়ি চাপা দেওয়ার প্রচেষ্টা করেছিলেন। মিনেসোটা অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর মিনিয়াপলিসে স্থানীয় সময় বুধবার সকালে চলছিল অভিবাসন বিরোধী অভিযান। এ সময় এক নারীকে গুলির ঘটনা ঘটে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একটি লাল রঙের গাড়ি থেকে এক নারীকে নামানোর চেষ্টা করছেন অভিবাসন কর্মকর্তারা। এ সময় গাড়িটি চলে যাওয়ার চেষ্টা করলে চালককে লক্ষ্য করে ৩টি গুলি ছোড়েন এক অভিবাসন কর্মকর্তা। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এই ঘটনায় ৩৭ বছর বয়সী এক নারী প্রাণ হারান। রেনি নিকোল গুড নামের ওই নারী ৩ সন্তানের জননী। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফুঁসে ওঠে গোটা যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মিনিয়াপলিস সহ অরলিন্স, মিয়ামি ও নিউ ইয়র্ক সিটিতে বিক্ষোভ শুরু হয়েছে। অভিযুক্ত অভিবাসন কর্মকর্তাকে বিচারের আওতায় আনার পাশাপাশি যুক্তরাজ্য জুড়ে ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযান বন্ধের দাবি ওঠে সেখান থেকে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন অভিযুক্ত অভিবাসন কর্মকর্তার পদক্ষেপকে আত্মরক্ষা হিসেবে সমর্থন করেছেন। এছাড়া ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েম নিহত নারীর কর্মকাণ্ডকে সন্ত্রাসবাদের সাথে তুলনা করেছেন। তবে ট্রাম্প প্রশাসনের এসব দাবি প্রত্যাখ্যান করেছে মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে। এ সময় শহর থেকে অভিবাসন কর্মকর্তাদের চলে যাওয়ার দাবি জানান তিনি। এছাড়া ফেডারেল কর্মকর্তাদের দাবির তীব্র বিরোধিতা করেছেন ডেমোক্রেটরাও। এই বিষয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছেন শীর্ষস্থানীয় ডেমোক্রেট নেতারা। সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ট্রাম্প প্রশাসনের ঘটনার বর্ণনাকে গ্যাসলাইটিং হিসেবে আখ্যা দিয়েছেন। প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু দল নেতা হাকিম জেফ্রিসও এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়েছেন। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। আবেগ নয়, ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করেই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল বলে মনে করেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খান। বৃহস্পতিবার বিকেলে জিয়া আন্ত বিশ্ববিদ্যালয় টি10 ক্রিকেট টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত থেকে তিনি একথাই জানিয়েছেন। ৩২টি দল নিয়ে শুক্রবার সিটি ক্লাব মাঠে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। সংবাদ সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা এবং বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। এ সময় তামিম জানান, বিসিবি স্বতন্ত্র সংগঠন হলেও বর্তমান সময়ে যারা বোর্ডে রয়েছেন তারা অবৈধ নির্বাচনের মাধ্যমে দায়িত্বে রয়েছেন। সবাইকে একসাথে মিলে অনেক সময় ডায়লগে অনেক কিছু সমাধান করা যায়। আপনার নিজের বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে, সব কিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি। অবশ্যই গভর্নমেন্ট এটার অনেক বড় পার্ট, আপনার গভর্নমেন্টের সাথে আলোচনা করতে হবে। বর্তমান বোর্ড এই অবৈধ ইলেকশনের পর
একটা জিনিসই করছেন, ওটা হলো টাইম বাই করা। আমি কেন এই কথাটা বলছি, আমি খেলা বাংলাদেশের মাটিতে হবে না এটার পক্ষে আমি না। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। বিইআরসির সঙ্গে বৈঠকের পর এলপি গ্যাস ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, কমেনি জনভোগান্তি। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যার ঘটনায় স্ত্রীর মামলা, আসামি অজ্ঞাত, তদন্ত শুরু করেছে পুলিশ। নির্বাচনে 200 পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন, সিসির সঙ্গে সাক্ষাৎ, ইসিতে আরও 174 জনের আপিল। দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 7 ডিগ্রিতে, চলতি মাসে আরও কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।